নমস্কার সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমাদের নতুন কেমিস্ট্রি ক্লাস নাম্বার 13। আজকের যে টপিকটা, এই টপিকটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের সাথে অত্যন্তভাবে জড়িত। কিভাবে যে যখন আমরা চারপাশে লক্ষ্য করি, তখন আমরা দেখতে পাই যে আমরা কোনো না কোনো বস্তু দ্বারা ঘিরে আছি। এবার সেই বস্তুটাকে বা যে সমস্ত বস্তুগুলোকে আমরা দেখি, সেই সমস্ত বস্তুগুলো কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন ফর্মে। হতে পারে কিছু বস্তু দেখতে পাই যারা কঠিন, আবার কিছু বস্তু দেখতে পাই যারা তরল অবস্থাকে, আবার কিছু বস্তু দেখতে পাই বা অনুভব করতে পারি যারা হয় গ্যাসীয় অবস্থায়। তাহলে আজকের টপিক হচ্ছে আমরা এই বস্তু সম্পর্কিত বিভিন্ন তথ্য সম্পর্কে জানবো এবং বিশেষত আমাদের ফোকাস থাকবে যে এই বস্তুর বিভিন্ন যে অবস্থা, কখনো কঠিন অবস্থা, কখনো গ্যাসীয় অবস্থা বা কখনো তরল অবস্থা বা এছাড়াও যদি অন্য কোনো অবস্থা থেকে থাকে, সেই সমস্ত অবস্থাগুলোকে আমরা জানার চেষ্টা করব। তাহলে চলো আর দেরি না করে আমরা এক এক জিনিস সম্পর্কে আমরা আবার ডিটেলসে জানি। প্রথমে আসে যে ম্যাটার বা আমরা যে পদার্থ বা বস্তু বলছি, সেটা কি জিনিস? সেটা আমরা কাকে বলবো বা কাদেরকে বলবো? ১ম কথা এই যে ধরো আমি যে মোবাইলে এই ক্লাসটা রেকর্ডিং করছি বা যে ল্যাপটপে এই ক্লাসটা রেকর্ডিং করছি, সেটাকে আমি ছুতে পাচ্ছি। এই যে ল্যাপটপটা, এই ল্যাপটপটা কিন্তু আমার একটা জায়গা দখল করে আছে এবং এর একটা নিজস্ব ভার বা ওজন আছে। তাহলে পদার্থ হলো সেই সকল জিনিস যে প্রথমত একটা জায়গা জুড়ে থাকে, একটা জায়গা দখল করবে। যেমন ধরো আমি একটা এই যে বিন্দু, এই বিন্দুটা আমি এর কিন্তু একটা জায়গা দখল করেছে, তাই না? এবং এটা যেহেতু আমি একটা ভার্চুয়াল ডিসপ্লেতে লিখছি, সেই ক্ষেত্রে এখন এই মুহূর্তে এটা কিন্তু কোনো আ নিজস্ব কোনো ওজন নেই। কিন্তু যখন আমি এটাকে মানে এই বিন্দুটাকে কোনো একটা কাগজের বিন্দু বানাবো, তখন কি হবে? সে একটা জায়গায় দখল করে থাকবে। তার একটা নিজস্ব ওজন থাকবে, রাইট? তাহলে এটাই হচ্ছে তারা যাদের একটা নির্দিষ্ট জায়গা তারা কিন্তু দখল করে থাকে এবং যাদের ভর আছে এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্টলি যে তাদেরকে আমরা বুঝতে পারি আমাদের ফিজিক্যাল সেন্সেস এর দ্বারা। কিরকম? যেমন হচ্ছে যে এই যে আমি যে ল্যাপটপটা ব্যবহার করছি, সেই ল্যাপটপটা আমি ছুঁয়ে পরে দেখতে পাবো যে এর এইরকম ল্যাপটপে একটা বস্তু আছে। এবার ধরো বাতাসকে আমরা দেখতে পাই না বা বাতাসের ওজন আছে বলে আমরা মনে করি না। কিন্তু তাও যখন আমরা ওজন মাপতে যাই তখন কিন্তু বাতাসেরও ওজন মাপা যায় এবং বাতাসটাকে আমরা অনুভব করতে পারি কি দ্বারা? অনেক সময় গন্ধ দ্বারা অনুভব করতে পারি, অনেক সময় আমাদের যে স্পর্শ দ্বারা অনুভব করতে পারি বা অনেক সময় কি হয় যখন খুব জোর বাতাস বয়ে যায় তখন দেখি গাছপালা নড়ে বা অন্যান্য সেন্সর দ্বারা কিন্তু আমরা এটাকে অনুভব করতে পারি। তাহলে এই যে সেন্সের দ্বারা অনুভব করার মাধ্যমেও কিন্তু আমরা বলতে পারি যে ওটা একটা বস্তু। ঠিক। এবার এই যে পুরো মহাবিশ্বে যে টোটাল ম্যাটার বা টোটাল যে বস্তুর পরিমাণ সেটা কিন্তু কনজার্ভ। কিন্তু একে নতুন করে সৃষ্টি বা নতুন করে ধ্বংস করা যায় না। কি করা যায়? একমাত্র একটা ফর্ম থেকে অন্য একটা ফর্মে আবার রূপান্তর করতে পারি। থ্রু হতে পারে সেটা হতে পারে বা থ্রু ফিজিক্যাল চেঞ্জ অর থ্রু কেমিক্যাল চেঞ্জ। ভৌত পরিবর্তনের মাধ্যমে বা রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে কিন্তু আমরা ওই পদার্থটার ফর্মটাকে চেঞ্জ করতে পারি। ফর এক্সাম্পল ধরো আমরা একটা জায়গাতে মোমবাতি জ্বালাচ্ছি। মোমবাতির যে মোমটা আছে, সেই মোমটা আমি দেখতে পাচ্ছি এখন কঠিন অবস্থায় আছে। এবার যখনই মোমবাতিটাকে জ্বালাতে শুরু করলাম আমি, তখন কি হবে? ধীরে, ধীরে মোমটা গলতে শুরু করবে। এর পাশাপাশি ওই মোমবাতির মধ্যে একটা পলতে থাকে বা সলতে থাকে। সলতেটা আস্তে, আস্তে জ্বলতে শুরু করে এবং পুড়তে শুরু করে। তাহলে ওই যে পলতেটা যে জ্বলছে, সেটা কি হচ্ছে যে ওখান থেকে ওখানে কি হচ্ছে? ওখানে কেমিক্যাল চেঞ্জ হচ্ছে। আর যে মোমটা গলছে, সেই মোমটা ফিজিক্যাল চেঞ্জ হচ্ছে। তাহলে এইভাবে কিন্তু যে টোটাল যে মাস বা টোটাল যে ম্যাটার, সেই ম্যাটারটা কনজার্ভ থাকছে। জাস্ট ইট ক্যান চেঞ্জ ইটস স্টেট। এবার যেটা ক্যারেক্টারিস্টিক ম্যাটার বলে দিচ্ছি, অকুপাইজ ভলিউম, ইট হ্যাজ মাস, ইট ডিটেক্টেবল বাই আওয়ার সেন্সেস। ঠিক। এটা তো গেল ম্যাটার বা বস্তু কি। এবার আমরা যখন যেটা ১ম এই বলছিলাম যে আমরা যখন আমাদের চারপাশে আ চোখটা ঘোরাই বা চারপাশে যখন দেখি, তখন আমরা পদার্থের বিভিন্ন রকম ভাবে আমরা পদার্থ দেখতে পাই। কিছু পদার্থকে দেখতে পাই কঠিন অবস্থায়, আবার কিছু পদার্থকে দেখতে পাই কঠিন অবস্থায়, কিছু পদার্থকে দেখতে পাই তরল অবস্থায়। যেমন
জল। আবার কিছু পদার্থ দেখতে পাই আমরা গ্যাসীয় অবস্থায়, যেমন হচ্ছে বাতাস বা জলীয় বাষ্প, ঠিক? তাহলে এই যে কঠিন অবস্থায় দেখতে পাওয়া বস্তু, তরল অবস্থায় দেখতে পদার্থ এবং গ্যাসীয় অবস্থায় দেখতে পাওয়া পদার্থ, পদার্থর এটাই হচ্ছে অবস্থা। যে আমরা ওদেরকে কিভাবে পাচ্ছি? আমরা ওদেরকে প্রকৃতিতে কিভাবে পাচ্ছি? যদি আমরা তাদেরকে একদম সলিডিফিকেশন একটা জায়গাতে, মানে যে রিজিড হবে, বিভিন্ন একটা জায়গাতে স্থির থাকবে বা তার মধ্যে কোনো ভিতরে কোনো নড়াচড়া দেখতে পাবো না বা বুঝতে পারবো না, সেটা হয়ে যাবে কঠিন। যাদের মধ্যে নড়াচড়া থাকবে, আসছে ধীরে, ধীরে সেটা হয়ে যাবে তরল এবং গ্যাসীয়। এবার এগুলো সম্পর্কে আমাদের কি করতে হবে? ডিটেইলস এ পড়তে হবে। তাহলে এবার আসি যে স্টেটস অফ ম্যাটার, পদার্থের অবস্থা কি? যে পদার্থটা মেইনলি ৩ টে স্টেট, সলিড, লিকুইড এবং গ্যাসে পাওয়া যায়। গ্যাসীয় অবস্থায় পাওয়া যায়। কঠিন অবস্থায়, তরল অবস্থায়, গ্যাসীয় অবস্থায়। এবার এটা কেন? কেন আমরা পদার্থকে এই ৩ টে স্টেটে পাচ্ছি? তার একটাই কারণ, সেটা হচ্ছে এদের মধ্যে আন্তর আণবিক আকর্ষণ বল। আমরা যখন পরমাণুর গঠন বা পিরিয়ডিক টেবিল যখন পড়েছি, তখন আমরা একটা জিনিস দেখেছি, যেকোনো পদার্থ সে যাই হয়ে যাক না কেন, তারা অণু বা পরমাণু নিয়ে গঠিত। তাদের যে ক্ষুদ্রতম আ ইয়ের নাম, মানে ক্ষুদ্রতম ইউনিট, সেটা হচ্ছে যৌগের ক্ষেত্রে অণু, আর কোনো একটা মৌলের ক্ষেত্রে সেটা হয় পরমাণু। তাহলে এবার যখন আমরা এই পদার্থ বা বস্তু বলছি, সেই পদার্থ তো কোনো না কোনো অণু বা পরমাণু দ্বারা গঠিত। সেই অণু এবং পরমাণুর মধ্যে যে কিরকমভাবে আকর্ষণ বল কাজ করবে, সেই অনুযায়ী কিন্তু আমরা এই পদার্থের যে বিভিন্ন অবস্থা সেটা পাই। এই জিনিসটাকে সহজে বুঝতে গেলে আমরা একটা সিনারিওর অবতারণা করতে পারি। ধরো, কেস নাম্বার 1, একটা স্কুল আছে। এবার এই স্কুলের মধ্যে স্কুলটা শুরু হচ্ছে, স্কুলের ক্লাস শুরু হবে। স্কুলের ক্লাস শুরু হওয়ার আগে ছাত্ররা আ পিটি করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। এবার যখন আমরা দেখি যে সমস্ত ছাত্ররা যখন পিটি করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে, তখন আমরা দেখতে পাই যে প্রত্যেকটা ছাত্র নির্দিষ্ট দূরত্ব বরাবর কিন্তু একটা লাইনে, মানে অনেকগুলো লাইনে দাঁড়িয়ে থাকে। ঠিক? এরা কিন্তু যখন পিটি হয়, সমগ্র পিটি চলাকালীন এরা কিন্তু এই জায়গা থেকে কিন্তু নড়তে পারে না। তাই না? তাহলে এই যে ব্যাপারটা এবং এই যে ছাত্রগুলোর বদলে যদি আমি এদেরকে প্রত্যেকটা অণু ভাবি, তাহলে দেখো প্রত্যেকটা অণু নিজস্ব ডিসট্যান্স এ অবস্থান করছে এবং এরা এই জায়গা থেকে কিন্তু মুভ করতে পারছে না। এটাই হচ্ছে সলিডের ফর্ম। অ্যানালজিটা বোঝা গেছে? এবার কেস নম্বর ২। কেস নম্বর ২ তে কি হচ্ছে? না, ধরো জাস্ট ইয়েটা শেষ হলো। আমাদের পিটিটা শেষ হলো। এবার প্রত্যেক স্টুডেন্ট তাদের যে রেসপেক্টিভ ক্লাসেস আছে, সেই রেসপেক্টিভ ক্লাসেস এর দিকে এগোচ্ছে। এবার যখন ওরা পিটির থেকে রেসপেক্টিভ ক্লাসেস এর দিকে এগোচ্ছে, তখন কিন্তু ওরা আস্তে কি পাচ্ছে? নিজেদের মধ্যে সামান্য মোবিলিটি পাচ্ছে। এবার ওই মোবিলিটি পাওয়ার জন্য ওদের মধ্যে যে দূরত্ব, সেটা বাড়ছে। কিন্তু এদের মধ্যে দূরত্ব বাড়ছে, কিন্তু এতটাও দূরত্ব বেড়ে যাচ্ছে না যে বলছে আমি এখানে আছি, আমি এখানে চলে যাব। এতটাও দূরত্ব নয় যে পরস্পর থেকে, মানে আকর্ষণ বল ছেড়ে বেরিয়ে গেল বা পরস্পরের সাথে কোনো সম্পর্ক নেই, তারা পালিয়ে গেল। সেটা কিন্তু হচ্ছে না। কিন্তু ওদের মধ্যে তুলনামূলকভাবে একটা দূরত্ব বাড়ছে। তাহলে এখানে কি আন্তরাণবিক আকর্ষণ বলটা একটু কমলো। এদের মধ্যেকার যে আকর্ষণ বলটা সেটা একটু কমলো এবং এই আকর্ষণ বল কমার জন্য কি হবে? এরা পরস্পর থেকে একটু দূরে যেতে শুরু করল। তাহলে এই যে আন্তরাণবিক আকর্ষণ বল কমার জন্য এরা পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, এই ফর্মটাই কিসের ফর্ম? না, এই ফর্মটাই হচ্ছে তরলের ফর্ম এবং এখানে কি হচ্ছে? এই যে অণুগুলো, প্রত্যেকটা অণু এদের নিজস্ব একটা মোবিলিটি আছে। এরা কিন্তু মুভ করতে পারছে বিভিন্ন দিকে। এ এদিকে যাবে, এ এদিকে যাবে, এ এদিকে যাবে, বিভিন্ন দিকে কিন্তু মুভ করতে পারছে। তাহলে এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে আমাদের তরল। আর এবার আসি গ্যাস, বা এবার এর পরের স্টেপ। স্কুল ছুটি হলো। স্কুল ছুটি হওয়ার পরে প্রত্যেকটা স্টুডেন্ট এবার বাড়ি যাবে। তাদের মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট। যে স্কুল ছুটি হয়ে গেছে, এতক্ষণ ধরে আমি ক্লাসের মধ্যে বসে আছি, স্যাররা বিভিন্ন রকম লেকচার দিচ্ছেন। এবার তাদের মধ্যে এক্সাইটমেন্ট বাড়ছে যে নাও উই আর ফ্রি।
আমাদেরকে আর এক জায়গায় রাখা যাবে না। তখন ওরা কি করবে? তখন ওরা জোর দৌড়াদৌড়ি শুরু করেছে। এ একজন এদিকে যেতে শুরু করেছে, এ একজন এদিকে শুরু করেছে, কে স্কুলের বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, কে এইদিকে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে ওদের মধ্যে একটা হ্যাপাজার্ডনেস এবং যে যেদিকে পাচ্ছে সেদিকে ছুটে যাচ্ছে। এদের মধ্যে না এখন কোনো মানে সেইভাবে কেউ কাউকে পেছন দিকে টানছে না। "এই দাঁড়া, দাঁড়া, দাঁড়া।" সেরকম ব্যাপারটা নেই। তাহলে এই যে ব্যাপারটা যে ওরা স্কুল ছুটির সময় যে যেদিকে পাচ্ছে হুটোহুটি করছে, যে যেদিকে পাচ্ছে দৌড়াচ্ছে। তাহলে এই ব্যাপারটা এবং এটা কখন হবে? যখন এদের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বলটা আরো কমে যাবে। আকর্ষণ বল কমলো, এদের মোবিলিটি আবার বাড়লো, পরস্পর থেকে আরো দূরে সরে গেল। তাহলে এটাই হচ্ছে আমাদের ক্যাসিও ফর্ম। তাহলে এইভাবে কিন্তু একটা সিম্পল অ্যানালজির মাধ্যমে আমরা এই যে পদার্থের যে ৩ টা স্টেট, সেই ৩ টা স্টেট এবং এর সাথে যে আন্তরাণবিক আকর্ষণ বলটা কিভাবে আ সংযুক্ত সেটা কিন্তু বুঝতে পারি। এবার এই যে ৩ টে প্রধান অবস্থা কঠিন, তরল এবং গ্যাসীয়। আমাদের পরীক্ষার জন্য এর কিন্তু যে তুলনামূলক আলোচনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা কি? ১ম এ আসি শেপ বা আকার। আমাদের কঠিন পদার্থের মধ্যে যেহেতু আন্তরাণবিক আকর্ষণ বল অত্যন্ত তীব্র প্রত্যেকটা অণুর মধ্যে, তাহলে ওরা কি করবে? ওরা একটা নির্দিষ্ট আকার ধারণ করে। আর তরলের ক্ষেত্রে কি? তরলের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো আকার নেই। কিরকম জিনিসটা? না, ধরো এটা একটা বোতল। এই বোতলের মধ্যে আমি জল রেখেছি। এবার এই জলটাকে আমি অন্য একটা গামলাতে শিফট করলাম। তাহলে দেখো সে এইভাবে আকার নিল। এবার এটাকেই আমি একটা সরু পাইপের মধ্যে শিফট করলাম। তাহলে আবার সে পাইপের মতো আকার ধারণ করবে। তাহলে এই যে তার কন্টেনারের শেপ অনুযায়ী কিন্তু তরল নিজেদের মতো আকার ধারণ করে। আর গ্যাসের ক্ষেত্রেও তাই। যদি আমি এই পাত্রের মধ্যে গ্যাস রাখি তাহলে এই পুরো পাত্র জুড়ে গ্যাসটা থেকে যাবে। যদি আমি এই গামলাটাকে মুখ বন্ধ করে এর মধ্যে গ্যাস ঢুকিয়ে দিই তখন এই গামলার আকার ধারণ করবে। পাইপের মধ্যে রাখলে সেই পাইপের আকার ধারণ করবে। তাহলে এটা গেল আমাদের শেপ। এরপর আসি ভলিউম। কঠিনের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট ভলিউম আছে। তরলের ক্ষেত্রেও নির্দিষ্ট ভলিউম আছে। কিন্তু গ্যাসের নির্দিষ্ট কোনো ভলিউম নেই। আ কিরকমভাবে জিনিসটাকে আমরা এক্সপ্লেইন করতে পারি? ধরো এখানে যে জল আছে, এই জলটা আমি ১ লিটারই জল নিলাম। এই জলটা আমি ১ লিটার জল নিলাম একটা বোতলে। ওহ! ১ লিটার জল নিলাম এই বোতলে। পুরো ভর্তি করে নিলাম। এবার এই জলটাকে যখন আমরা আ ধরো এরকম একটা বালতি আছে, সেই বালতির মধ্যে এই জলটাকে ঢেলে দিলাম। তাহলে আমরা কি দেখব এই জলটার কি আয়তন বেড়ে যায়? ১ লিটার জলটা কি ২ লিটার হয়ে যাবে বা ১.৫ লিটার হয়ে যাবে? তা কিন্তু হয় না। তাহলে এই যে বাস্তব উদাহরণটা এর সাহায্যে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে কঠিন এবং তরল এদের কিন্তু নির্দিষ্ট আকার আছে। আর গ্যাসের কিন্তু কোনো নির্দিষ্ট আয়তন নেই। সরি আয়তন বলছি হ্যাঁ। গ্যাসের কিন্তু নির্দিষ্ট আয়তন নেই। কেন নেই? কারণ হচ্ছে গ্যাসের মলিকিউল গুলো এত বেশি এদের মধ্যে যে আকর্ষণ বলটা এত কম যে এদেরকে যে ধরে রাখবে কেউ ধরে রাখার কেউ নেই। যেমন তরলের ক্ষেত্রে কি তরলটাকে তো এইটুকু জায়গার মধ্যে ওরা সমস্ত লোক ধরে রেখেছে। কিন্তু গ্যাসের ক্ষেত্রে ওই ব্যাপার নেই। ওরা কিন্তু ধরতেই পারবে না। কারণ ওকে ধরে রাখার কোনো ব্যাপার নেই। তাহলে যদি ধরে না রাখে, আমি যদি ওটাকে এরকমভাবে ধরো বোতলের মধ্যে রাখি, তাহলে সেই পুরো বোতলের জায়গাটা দখল করে নেবে। এবার আমি এই গ্যাসটাকে অন্য একটা গোলাকার ধরো কন্টেনার এসে গোলাকার কন্টেনারের মধ্যে ট্রান্সফার করে দিলাম। এবার এই গ্যাসটাই কি করবে? এই পুরো গোলাকার কন্টেনারটার আয়তন দখল করে নেবে। তাহলে ওকে আমি যেভাবে কনফাইন করতে চাই, ও কিন্তু সেইভাবেই কনফাইন্ড হয়ে থেকে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের ভলিউম। তাহলে কি হলো? যে সলিডের ভলিউম ডেফিনাইট ভলিউম থাকে, লিকুইডের ডেফিনাইট ভলিউম নেই এবং গ্যাসের ক্ষেত্রে কিন্তু ইনডেফিনাইট ভলিউম আছে। এবার আসি কম্প্রেসিবিলিটি বা একে কিভাবে সংনম্যতা। ১ম এ যে সলিড, সলিডকে আমরা
চাপ দিয়ে এর আকারের পরিবর্তন কিন্তু করতে গেলে খুব কষ্ট করতে হবে। বা অনেক সময় কি হয় যে এর আকারের কিন্তু চেঞ্জই করতে পারব না। তার মানে এরা হচ্ছে অসংনম্য বা অলমোস্ট বা লাইক নেগলিজিবলি কম্প্রেসিবল। যে হয়তো হলেও অতি সামান্য পরিমাণে হবে। আর লিকুইডের ক্ষেত্রে কি? লিকুইডের ক্ষেত্রে আমরা কিন্তু কম্প্রেস করতে পারি, ওদেরকে সংকুচিত করতে পারি। কিন্তু সেটা মানে গ্রেট ভাবে করতে পারব না। যে বিশালভাবে চাপ দিলাম, ওকে সংকুচিত করে দিলাম সেটাও কিন্তু হবে না। কিন্তু গ্যাসের ক্ষেত্রে আমরা কিন্তু সেটা করতে পারি। আ যেমন ধরো ফর এক্সাম্পল আমি যদি একটা ইনজেকশনের সিরিঞ্জ নিই, সেই ইনজেকশনের সিরিঞ্জের যদি আমি ইয়েটাকে সুচটাকে বাদ দিয়ে দিই, এবার ওখানে যে মুখটা আছে সেই মুখটা যদি আমি একটা তোমার বাতাস ভরে রেখে ওটাকে নিডলটাকে পেছনে টানি, আবার যখন চাপ দিয়ে যাবো তখন দেখতে পাবো অনায়াসে কিন্তু ওই ইনজেকশনটাকে আমি ঠেলতে পারছি। তাহলে এটা গেল আমাদের কি হয় যে এদেরকে কিন্তু হাইলি কম্প্রেসিবল। এবার আসি মলিকিউলার প্যাকিং, যে অণুর বিন্যাস। কঠিনের ক্ষেত্রে কি হয়? আ কঠিনের ক্ষেত্রে কি হয়? যেহেতু এদের মধ্যে ধরো প্রত্যেকটা অণুর মধ্যে আকর্ষণ বল বেশি এবং এরা ক্লোজলি প্যাকড অবস্থায় থাকে। এরকম ক্লোজলি প্যাকড অবস্থায় থাকে এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এরা কিন্তু এভাবে পরপর সজ্জিত হয়। তাহলে এদের হচ্ছে ভেরি ক্লোজলি প্যাকড। আবার তরলের ক্ষেত্রে কি? লুজলি প্যাকড। এখানে একটা অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম আছে। ধরো এই কন্টেনারের মধ্যে আমি জল রেখেছি। এখানে একটা অ্যাটম, এখানে একটা অ্যাটম, এখানে একটা অ্যাটম, এখানে একটা অ্যাটম, এখানে একটা অ্যাটম। তাহলে এদের মধ্যেকার যে আ মানে এরা আছে কিন্তু অতটাও কিন্তু ঘন সন্নিবিষ্ট অবস্থায় কিন্তু নেই। আর গ্যাসের ক্ষেত্রে? গ্যাসের ক্ষেত্রে এই একটা অ্যাটম এখানে, এই একটা অ্যাটম এখানে, এই একটা অ্যাটম এখানে, এই একটা অ্যাটম এখানে। মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। যেহেতু এদের মধ্যে আকর্ষণ বল নেই তাই। তাহলে এটা গেল হচ্ছে ভেরি লুজলি প্যাকড। এবার আসি ইন্টারমলিকুলার ফোর্স, যেটা মানে যেটা হচ্ছে এই যেকোনো পদার্থকে তার যে অবস্থা, সেই অবস্থা থাকার জন্য এটাই হচ্ছে মেইন গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া, যে ইন্টারমলিকুলার ফোর্স। এটা যদি স্ট্রংগেস্ট হয় তাহলে সে থাকবে সলিডে। এটা যদি মাঝামাঝি হয় তাহলে সে থাকবে লিকুইডে। আবার যদি এটা একদম উইক হয় তাহলে সে হয়ে যাবে গ্যাসীয়। যাহ! যেমন হচ্ছে গরু, গরুকে যদি বেঁধে রাখি তাহলে সে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। আবার যখনই গরুকে যদি ছেড়ে দিই বা ওকে যদি আমি যেকোনো উপায়ে ছেড়ে দিলাম, তাহলে সে তো বাঁধা গরু, ছাড়া গরু হয়ে গেল। সে যেদিকে খুশি দৌড়তে শুরু করবে। তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের যে স্টেট অফ ম্যাটার এবং তাদের মধ্যে যে পারস্পরিক যে পার্থক্যগুলো সেটা সম্পর্কে একটু ছোট্ট করে বক্তব্য। এটা ছাড়াও আমাদের বর্তমানে বিজ্ঞানীরা কিন্তু আরো ২ টো পদার্থের অবস্থা দেখেছেন। সেটা কি? সেটা হচ্ছে প্লাজমা এবং বোস-আইনস্টাইন কনডেনসেট। এতক্ষণ পর্যন্ত আমরা সলিড হোক বা লিকুইড হোক বা গ্যাসিয়াস হোক, এই সমস্ত ঘটনাগুলোকে আমরা কি করছিলাম? একটা নির্দিষ্ট টেম্পারেচার রেঞ্জের মধ্যে রেখে কথা বলছি। এবার যদি আমরা টেম্পারেচারটাকে সুপার হাই করে দিই, মানে এক্সট্রিমলি আ হট টেম্পারেচার যদি করে দিই। আর আমি যদি ওই টেম্পারেচারটাকে এক্সট্রিমলি লো করে দিই, তাহলে কিন্তু পদার্থের যে প্রপার্টিজ সেটা কিন্তু কিছুটা হলেও চেঞ্জ হয়ে যায়। সেটা কি হবে? এবং ওইখান থেকে আমরা কিন্তু এই প্লাজমা এবং বোস-আইনস্টাইন কনডেনসেট বলে আরো ২ টো স্টেট পাই। তাহলে চলো এগুলো সম্পর্কে এক করে জেনে নিই। ১ম হচ্ছে প্লাজমা। এই প্লাজমাকে বলা হয় যে পদার্থের ৪র্থ স্টেট, ৪র্থ অবস্থা। কখন গঠন হয়? না, ফর্মড এট ভেরি হাই টেম্পারেচার। যখন আমরা টেম্পারেচারটাকে অতীব হাই করে দেব। ধরো ৪০০০, ৫০০০, ৬০০০ ডিগ্রি সেলসিয়াস সেই রেঞ্জে, ৮০০০ ডিগ্রি সেলসিয়াস সেই রেঞ্জে কি হয় যে, যে সমস্ত গ্যাসগুলো থাকে ওদের মধ্যেকার যে অ্যাটমগুলো, গ্যাসের মলিকিউল বা গ্যাসের অ্যাটমগুলো এত বেশি পরিমাণ এনার্জি পেয়ে যায় যে ওই গ্যাসের প্রতিটা অণুর মধ্যে থাকা ইলেকট্রন তারা কি করে ওই গ্যাসের ইয়ে ছেড়ে বেরিয়ে চলে আসে। ওর কক্ষপথ থেকে বেরিয়ে চলে আসি। কারণ আমরা একটা জিনিস কি জানি যে, আমরা যত বেশি টেম্পারেচার বাড়াবো, তত বেশি তাদের মধ্যে এনার্জি বাড়বে। তাহলে এরা এত বেশি এনার্জি পেয়ে যায় যে বলছে, "না, আমি তো আর এই নিউক্লিয়াসের বন্ধনে আবদ্ধ থাকবো না। আমি এনার্জি বেশি পেয়ে গেছি, চলো বাহিরে।"
বাহিরে ওরা বেরিয়ে চলে আসবে। তাহলে যখনই আমরা ইলেকট্রনটা বাইরে বেরিয়ে চলে আসে তখন এ কি হয়ে যাবে? হলে পজিটিভ বা অনেক সময় বাইরের থেকে ইলেকট্রন এর মধ্যে ঢুকে যায় বা নেগেটিভ। পজিটিভ বা নেগেটিভ আমরা কিন্তু চার্জড পার্টিকেল এখানে দেখতে পাই। তাহলে ডিউ টু দ্য এক্সট্রিম হাই টেম্পারেচার হোয়ার উই গেট পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ পার্টিকেল দ্যাট মিনস ক্যাটায়ন অন অ্যানায়ন। সো দিস স্টেট ইজ কল্ড প্লাজমা স্টেট। এবং এখানে কি থাকে যেটা বললাম আয়নস অ্যান্ড ফ্রি ইলেকট্রনস প্রচুর পরিমাণে আয়ন এবং প্রচুর পরিমাণে কিন্তু ফ্রি ইলেকট্রন পাওয়া যায় এবং এটা কোথায় দেখতে পাওয়া যায়? সূর্যে দেখতে পাওয়া যায়। যখন আমাদের বিদ্যুৎ চমকায় তখন দেখতে পাওয়া যায়। আবার নিয়ন টিউবে এখানে কিন্তু যেখানে চার্জ পার্টিকেল ডিসচার্জ টিউব সেখানে কিন্তু আমরা এই প্লাজমা স্টেটটাকে দেখতে পাই। এখানে এক্সট্রিমলি হাই টেম্পারেচার থাকে। এক্সট্রিমলি হাই টেম্পারেচার থাকার জন্য আ এখানে কি হয় যে অণুগুলো ব্রেক করে যায় এবং সেখান থেকে ইলেকট্রনগুলো সেপারেট হয়ে যায় এবং আয়ন পাই আমরা। তাহলে এটা গেল আমাদের পদার্থের চতুর্থ অবস্থা সেটা হচ্ছে প্লাজমা। দেন নেক্সট কামস টু দ্য Bose-Einstein কনডেনসেট বা Bose-Einstein কনডেনসেট। এটাকে বলা হয় 5th স্টেট অফ ম্যাটার। এখানে আমরা কি করছি? এখানে আমরা এর যে টেম্পারেচারটাকে ভেরি লো করে দিচ্ছি। এক্সট্রিমলি লো টেম্পারেচার, নিয়ার অ্যাবসোলিউট 0। এখানে অ্যাটমগুলো কি করতে শুরু করে? একটা সিঙ্গেল কোয়ান্টাম এন্টিটি রূপে নিজেদেরকে ভাবতে ভাবতে শুরু করে। ঠিক। আর এটা আ কোন জায়গাতে আমরা ব্যবহার করে থাকি? সেটা হচ্ছে সুপার কন্ডাক্টরের সময়। সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু আমরা এই Bose-Einstein কনডেনসেট এই যে স্টেটটা পাই। এক্সাম্পল কি আছে? রুবিডিয়াম অর সোডিয়াম অ্যাটমস অ্যাট আল্ট্রা লো টেম্পারেচার। মানে যখন আমরা রুবিডিয়াম বা সোডিয়াম এই সমস্ত মৌলগুলোকে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় নিয়ে যাব, তখন কিন্তু আমরা এই যে Bose-Einstein কনডেনসেট এটাকে দেখতে পাবো। এবার তাহলে আমরা কি জানলাম? যে পদার্থের প্রধানত ৩ টা স্টেট বা অবস্থা এছাড়াও কিন্তু আরো ২ টা অবস্থা আছে। তাহলে মোট পদার্থের অবস্থা কটি? না সেটি হচ্ছে ৫ টি। এবার এই ৫ টির মধ্যে যেটা অনেক সময় পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে এদের গতিশক্তির ক্রম কি? একটা জিনিস দেখো যখন আমরা গতিশক্তির কথা বলছি যেকোনো আমরা অ্যাটমের গতিশক্তি আমরা কিভাবে ডিনোট করি? না সেটার একটা ফর্মুলা আছে। সেটা হচ্ছে E কাইনেটিক এনার্জি সমান হচ্ছে ৩/২ কেটি। যে টেম্পারেচার যত বাড়বে তাদের মধ্যে গতিশক্তি তত বৃদ্ধি পাবে। তাহলে এবার একটা জিনিস দেখো যে আমার সবচেয়ে বেশি টেম্পারেচার আছে কোন স্টেটটার? না যখন আমরা প্লাজমা স্টেটে নিয়ে যাই তখন আমরা পাই যে সবচেয়ে বেশি টেম্পারেচার। তাহলে প্লাজমা স্টেটে যে অ্যাটম গুলো থাকবে বা যে মলিকিউল গুলো থাকবে তাদের কিন্তু এনার্জি সবচেয়ে বেশি হবে। আর আমরা সবচেয়ে কম তাপমাত্রাতে গেলে আমরা কোন অবস্থাটা পাচ্ছি সেটা হচ্ছে Bose-Einstein কনডেনসেট। তাহলে Bose-Einstein কনডেনসেট যেহেতু সবচেয়ে কম তাপমাত্রাতে এটা তৈরি হয়, তার জন্য কি হচ্ছে এর কাইনেটিক এনার্জি এর অ্যাটম গুলোর মধ্যে বা মলিকিউল গুলোর মধ্যে কাইনেটিক এনার্জির মান সবচেয়ে কম। তাহলে যদি বলো সবচেয়ে বেশি কাইনেটিক এনার্জি কার? প্লাজমা। সবচেয়ে কম কার? সেটা হচ্ছে Bose-Einstein কনডেনসেট। এবার অনেক সময় কি হয় যে পরীক্ষাতে প্লাজমা বা Bose-Einstein কনডেনসেট এর কথা উল্লেখ থাকে না। যদি না থাকে তখন আমরা কি বলব? সবচেয়ে বেশি কাইনেটিক এনার্জি কার? সেটা হচ্ছে গ্যাসের এবং সবচেয়ে কম কাইনেটিক এনার্জি কার? সেটা হচ্ছে সলিডের। ঠিক? তাহলে এই গেল আমাদের 4th অ্যান্ড 5th স্টেট অফ ম্যাটার। এবার আসি যে চেঞ্জ ইন স্টেট অবস্থার পরিবর্তন। এখানে আমরা মেইনলি আলোচনা করব যে পদার্থের যে প্রধান ৩ টি অবস্থা সেটা হচ্ছে সলিড, লিকুইড এবং গ্যাস। এদের মধ্যে কিভাবে অবস্থার পরিবর্তন এবং কোন ফ্যাক্টর এর সাথে জড়িত সেগুলো সম্পর্কে। তাহলে ১ম এ আমরা লিখে নিই এটাকে ৩ টে অবস্থা কি, কি? কঠিন, দেন তরল, দেন গ্যাস। কঠিন অবস্থা। কঠিন থেকে যখন আমরা তরলের দিকে যাব, মানে কঠিন থেকে আমরা তরলে যাচ্ছি। সেটাকে আমরা কি বলবো? ওই প্রসেসটাকে কি বলবো? ওটাকে বলবো গলন, গলন, গলন। এবার যখন আমরা তরল থেকে গ্যাসের দিকে যাব, তরল থেকে ধীরে, ধীরে পরিবর্তন করে যখন আমরা গ্যাসের দিকে যাব, তখন আমরা সেটাকে কি বলবো? না সেটাকে বলবো বাষ্পায়ন।
বাষ্পায়নও বলতে পারি বা স্ফুটনও বলতে পারি। তাহলে কঠিন থেকে তরল অবস্থায় যাওয়ার সময় তাকে আমরা গলন বলছি। আর তরল থেকে গ্যাসীয় অবস্থায় যাওয়ার সময় হলে বাষ্পায়ন, না হলে স্ফুটন। এবার যদি কখনো গ্যাস থেকে আমাকে তরলে পরিণত হতে হয় বা গ্যাস থেকে যদি আমরা তরলের দিকে যেতে হয়, লেট মি টেক অ্যানাদার ইঙ্ক। যদি আমাদের গ্যাস থেকে তরলে যেতে হয় তখন আমরা কি করব, তাকে আমরা কি বলবো? তখন আমরা বলবো তাকে কনডেনসেশন বা ঘনীভবন। ঘনীভবন বা কনডেনসেশন। আর যখন আমরা তরল থেকে কঠিনের দিকে যেতে হবে তখন আমরা তাকে কি বলবো? কঠিনীভবন। কঠিনীভবন। আরেকবার, কঠিন থেকে তরলে গেলাম গলন, তরল থেকে গ্যাসে গেলাম বাষ্পায়ন বা স্ফুটন। আ যদি গ্যাস থেকে আমাকে তরলে আসতে হয় তাহলে আমরা সেটাকে বলছি ঘনীভবন। আর যখন তরল থেকে আমাদের কঠিনের দিকে আসতে হবে তখন তাকে বলছি কঠিনীভবন। তাহলে এটা গেল পরপর। কিন্তু এটা হচ্ছে আমাদের, কঠিনটা হচ্ছে স্টেপ নাম্বার 1, তরলটা হচ্ছে স্টেপ নাম্বার 2 আর গ্যাসটা হচ্ছে স্টেপ নাম্বার 3। কিন্তু কিছু পদার্থ আছে যারা এই স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 3 এরকম পরপর না এসে ডাইরেক্ট স্টেপ জাম্প করে। আমরা ছোটবেলায় অনেক ছাত্রকে দেখেছি যারা দেখবে স্টেপ জাম্প করতে খুব ভালোবাসতো। আবার মাস্টারদের কাছে বকুনিও খেত কিন্তু তাও স্টেপ জাম্প করবে তারা। সেরকম কোনো ব্যাপার ছিল না? তাহলে ওই যে স্টেপ জাম্প যারা সেই ফেভারিং পার্টি, ওদেরকে কি বলা হয়? ওদেরকে বলা হয় ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন। কঠিন থেকে তরল, তারপরে গ্যাস হওয়ার কথা। এরা বলবেন না, আমরা ডাইরেক্ট স্টেপ জাম্প করব, কঠিন থেকে সরাসরি গ্যাসে পৌঁছে যাব। তাহলে তারা হয়ে যাবে ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন। এবার এই এক করে এই যে পুরো ব্যাপারটা, কোনটাকে কখন গলন বলবো, গলন কেন হয়, কিভাবে হয়, বা বাষ্পায়ন বা স্ফুটন কখন হয়, কেন হয়, বা হচ্ছে আমরা কঠিন থেকে গ্যাস কিভাবে আসি বা কেন হচ্ছে, এই ব্যাপারটা সম্পর্কে আমরা একটু করে এক করে জানতে শুরু করব। তাহলে প্রথমে আসি মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক। এটা কিসের সাথে সম্পর্কিত? না, এটা সম্পর্কিত যখন আমাদের কঠিন থেকে আমাদের তরল হবে। ঠিক? তাহলে এটা এই যে মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক কঠিন থেকে যখন তরল হবে। এবার কি ব্যাপারটা, মেল্টিং পয়েন্ট ব্যাপারটা কি? আমরা কেন এটাকে পড়ছি? আমরা যখন গ্যাসের অবস্থার কথা বলি তখন একটা legendary এক্সাম্পল আমাদের সবসময় মাথায় আসে। সেটা হচ্ছে জলের যে উদাহরণ। জলের আমরা জানি কঠিন অবস্থাটা কি? কঠিন অবস্থাটা হচ্ছে বরফ। আর তরল অবস্থাটা কি? তরল অবস্থাটা জল। আর গ্যাসীয় অবস্থাটা কি? জলীয় বাষ্প। ঠিক? তাহলে এবার দেখো, আমাদের কিছু অবস্থায় বরফ আছে। এবার আমরা কি বলছি? গলনাঙ্ক। মানে বরফটাকে আমরা গলে জলে পরিণত করব। সেটা যে তাপমাত্রাতে ঘটবে সেটাই হচ্ছে আমাদের গলনাঙ্ক। গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট হচ্ছে সেই নির্দিষ্ট তাপমাত্রা, যে তাপমাত্রাতে একটা কঠিন পদার্থ সেটা কি হবে? গলে তরলে পরিণত হবে। এটা হচ্ছে 1। এবার এটার কন্ডিশন কি? না, এই যে যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ কঠিন পদার্থটা গলে তরলে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই টেম্পারেচারটা ফিক্সড থাকবে। 1 সেকেন্ড। গলন হচ্ছে কি? সেই গলনাঙ্ক হচ্ছে সেই নির্দিষ্ট তাপমাত্রা, যে তাপমাত্রাতে কি হয়? একটা কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয়। এবার এটা কখন ঘটে? এবং ওই যে যখন গলনটা হচ্ছে, সেই গলন চলাকালীন কি হয়? যে ওই যে তাপমাত্রাটা যেটা গলনাঙ্ক, সেই গলনাঙ্কের কিন্তু কোনো পরিবর্তন হয় না। এবার সম্পূর্ণ কঠিন পদার্থটা গলে তরল পদার্থে পরিণত হবে।
তারপর আবার যদি আমরা তাপমাত্রা বাড়াই তখন ধীরে ধীরে ওই তরলটার তাপমাত্রা বাড়তে থাকবে। তাহলে এটা হচ্ছে যে আমাদের মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক। উদাহরণ, লেজেন্ডের উদাহরণ, জল কত ডিগ্রি তাপমাত্রায় গলে জলে পরিণত হয়? না, 0 ডিগ্রি তাপমাত্রায়। আর সোডিয়াম ক্লোরাইড এটা কি হয়? 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে জলে পরিণত হয়। এবার এটা এবার হ্যাঁ, এটার মধ্যে একটা জিনিস বলতে ভুলে গেছি। এখানে কিন্তু হতে হবে সবসময় পিওর। মানে আমি জল নিয়েছি সেখানে জলই থাকবে, অন্য কিছু থাকা চলবে না। সোডিয়াম ক্লোরাইড নিয়েছি সেখানে সোডিয়াম ক্লোরাইডই থাকবে, ওখানে অন্য কিছু থাকা চলবে না। এবার যদি আমরা পিওর না পাই, যদি তার মধ্যে কিছু না কিছু impurities মেশানো থাকে, তখন কি হবে? না তখন হয়ে যাবে impurity সাধারণত কি করে? যে মেল্টিং পয়েন্টটাকে কমিয়ে দেয়। কমিয়ে দেয় বলতে জল নরমালি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ সাধারণত 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে জলে পরিণত হয়। এবার এর মধ্যে যদি আমি নুন বা অন্য কিছু মিশিয়ে দিই, এ কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় না, এ কিন্তু এর চেয়ে কম তাপমাত্রা ধরো -4 ডিগ্রি বা -5 ডিগ্রি বা আরো কম তাপমাত্রাতে কি হবে? গলে জলে পরিণত হবে। তাহলে যখনই আমি এর মধ্যে অশুদ্ধি মেশাচ্ছি বা impurities মেশাচ্ছি, এ কি করছে? এর যে গলনাঙ্কটা কমে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে ইফেক্ট অফ impurities। impurities মেশাবো, গলনাঙ্ক কমবে। আর প্রেশার কি হয়? বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? যখন আমরা প্রেশার বাড়াই, মেল্টিং পয়েন্ট increases আর কিন্তু স্টার মার্ক আইসের ক্ষেত্রে কি হয়? মেল্টিং পয়েন্ট ডিক্রিজেস বা মেল্টিং পয়েন্ট কমে যায়। এবার যেহেতু আমরা আইসের উপর ফোকাসটা বেশি করব, তাহলে এখানে কি বলবো? যে বরফে যদি আমরা চাপ প্রয়োগ করি, তার গলনাঙ্ক কমে যায়। এটার একটা বাস্তব উদাহরণ কি? না ধরো আমরা দেখেছি একটা আইস নিয়েছি, আরেকটা আইস নিয়েছি। এই দুটো আইসকে যখন পরস্পরকে চাপ দিয়েছি, তখন কি মাঝের অংশটা গলে জলে পরিণত হয়েছে। এবার যখনই ছেড়ে দিয়েছি, তখনই কি হয়েছে? এই জায়গাটাতে আবার জোড়া লেগে গেছে। তাহলে দুটো বরফের টুকরো জোড়া লেগে গেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের যে চাপ প্রয়োগে গলনাঙ্ক যে কমে যাওয়া সেই ব্যাপারটা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ মেটালের বা বেশিরভাগ আ কঠিন পদার্থের ক্ষেত্রে কি হয়? যে প্রেশার বাড়ালে এর কিন্তু মেল্টিং পয়েন্ট বাড়ে। তারা বেশি তাপমাত্রায় কিন্তু তখন গলতে শুরু করে। কিন্তু আইসের ক্ষেত্রে উল্টো। ঠিক? তাহলে এটা গেল আমাদের মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক সম্পর্কে কিছু কথা। এবার আসি বয়েলিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক। এটা আমরা কখন দেখতে পাই? না যখন আমরা তরলটাকে গ্যাসে রূপান্তরিত করতে শুরু করব। তাহলে বয়েলিং পয়েন্ট কখন বলব বা স্ফুটনাঙ্ক কখন বলব? না যখন কোনো তরলকে আমরা বাষ্প বা গ্যাসে পরিণত করব, তখন যে নির্দিষ্ট তাপমাত্রায় ওই তরলটা বাষ্পে পরিণত হবে, সেই নির্দিষ্ট তাপমাত্রাকে আমরা বলব বয়েলিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক। এবার এখানেও সিমিলার কন্ডিশন, যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ তরলটা বাষ্পে পরিণত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু টেম্পারেচার পাল্টাবে না। বয়েলিং পয়েন্টটা ওই একই জায়গাতে থেকে যাবে। ওই সময় যদি আমরা থার্মোমিটার দিয়ে চেক করতে থাকি, তাহলে দেখব যে আমাদের ওই সময় তাপমাত্রার কিন্তু কোনো হেরফের বা পরিবর্তন হচ্ছে না। এবার যখন আমরা সম্পূর্ণ তরলটাকে গ্যাসে রূপান্তরিত করে দিলাম, এবার তারপরে যদি আস্তে আস্তে তাপমাত্রা বাড়াই, তখন কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা আরো বাড়তে শুরু করবে। কিন্তু ওই যেই মুহূর্তটা থেকে তরলটা বাষ্পে পরিণত হতে শুরু করলো এবং সম্পূর্ণটা বাষ্পে পরিণত না হওয়া পর্যন্ত এরা কিন্তু কোনরূপ কোনো চেঞ্জ করছে না। ঠিক? এবার বয়েলিং পয়েন্ট যখন আমরা বলছি, তখন বয়েলিং পয়েন্ট বলার সময় কিন্তু আমাদেরকে দুটো জিনিস খেয়াল করতে হবে যে, এটা হতে হবে অ্যাটমসফিয়ারিক প্রেসারে। এটিএম চাপে মানে 1 এটিএম চাপে যেটা হবে সেটা একদম পিওর নিতে হবে। ১ম কথা হচ্ছে পিওর ওয়াটার মানে পিওর তরল নিতে হবে। আর ২য় নম্বর চাপটা কি হতে হবে? চাপটা হতে হবে অ্যাটমসফিয়ারিক চাপ। তাহলে অ্যাটমসফিয়ারিক চাপে কোনো একটা তরলের বিশুদ্ধ তরল যে তাপমাত্রাতে ফুটে বাষ্পে পরিণত হয়, সেই তাপমাত্রাটাকে বলা হচ্ছে ওই স্পেসিফিক তরলের বয়েলিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক। ফর এক্সাম্পল, ওয়াটার বয়েলস এট 100 ডিগ্রি সেলসিয়াস আন্ডার নরমাল প্রেশার।
এবার প্রেশার বলছি। এটা কিন্তু ইম্পোর্টেন্ট টপিক, ইম্পোর্টেন্ট পয়েন্ট। এবার হচ্ছে ইফেক্ট অফ প্রেশার। এবার আসি প্রেশারের প্রভাব কি হতে পারে? যদি আমরা প্রেশার বাড়াই, প্রেশার বাড়াই তাহলে আমাদের বিপি বাড়বে, মানে বয়লিং পয়েন্ট বাড়বে। যদি আমরা প্রেশার কমাই তাহলে আমাদের বিপিও কমবে। প্রেশার বাড়ালে বিপি বাড়বে, প্রেশার কমালে বিপি কমবে। এটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল কোথায়? না, এটার প্র্যাকটিক্যালিটি ইউজ হচ্ছে যখন আমরা প্রেশার কুকার ব্যবহার করি, সেক্ষেত্রে কি হয়? যে ১ সেকেন্ড এটা নতুন স্লাইডে নিয়ে নিই প্র্যাকটিক্যাল এক্সাম। ১ম নম্বর উদাহরণ হচ্ছে প্রেশার কুকার। প্রেশার কুকার। প্রেশার কুকারে কি হয়? না এখানে আমাদের একটা কন্টেনার থাকে। সেই কন্টেনারের মধ্যে কি করি আমরা? জলটাকে ঢুকিয়ে এটাকে ঢাকাটা দিয়ে দিই, চাপাটা দিয়ে দিই। এবার এখানে জলটা ফুটতে শুরু করে। এবার ফোটার সাথে, সাথে কি হয়? এখানে বাষ্প এসে জমা হয় এবং এই বাষ্পের জন্য কি হয়? অতিরিক্ত কিন্তু চাপের সৃষ্টি করে। যেটা কিন্তু যে নরমাল অ্যাটমসফেরিক চাপ বা বায়ুমণ্ডলীয় চাপ তার তুলনায় অনেকটা বেশি হয়ে যায়। এবার যখনই বেশি হয়ে যাবে তখন জল ১০০ ডিগ্রি তাপমাত্রায় ফুটতে পারে। তখন কি আর জল ১০০ ডিগ্রি তাপমাত্রায় ফুটতে পারবে? সে হয়তো জল তখন ১১০ ডিগ্রি, ১২০ ডিগ্রি এতটা হয়তো জলের স্ফুটনাঙ্ক বেড়ে গেল। তাহলে এই ক্ষেত্রে কি হয়? যখনই আমার জলের স্ফুটনাঙ্ক বেড়ে গেল, জলকে ফোটানোর জন্য বেশি তাপ প্রয়োগ করতে হবে। তাহলে বেশি তাপটা যখনই প্রয়োগ করব তখন এর মধ্যে থাকা যাই দিই, ডাল দিই বা অন্য কোনো যেকোনো সবজি দিই তারা কিন্তু ভালো সেদ্ধ হয়। তাহলে এটাই হচ্ছে প্রেশার কুকার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যে চাপ বাড়ালে পদার্থের আ উম স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। এবার আসি সেকেন্ড হচ্ছে আমরা যখন হিলি এরিয়াতে যাই, হিলি এরিয়াতে যখন আমরা যাই তখন আমরা কি দেখতে পাই যে আ যেকোনো খাবার সেটা কিন্তু সহজে সিদ্ধ হচ্ছে না। কেন হচ্ছে না? তার কারণ হচ্ছে এখানে প্রেশার কম, হিলি এরিয়াতে প্রেশার কম। প্রেশার কম হওয়ার জন্য জল কি করছে? যে ১০০ ডিগ্রি তাপমাত্রায় ফোটার কথা তার চেয়ে কম তাপমাত্রায় ফুটছে। তাহলে কম তাপমাত্রায় ফুটে গেলে কি হচ্ছে? সবজিগুলো বা যে বস্তুগুলোকে আমি কুক করার চেষ্টা করছি, সেইগুলো সেই নির্দিষ্ট অ্যামাউন্ট অফ তাপটা পাচ্ছে না। সেই তাপ না পাওয়ার জন্য তারা সেদ্ধও হচ্ছে না। তাহলে এটা গেল আমাদের বয়েলিং পয়েন্ট এবং ইফেক্ট অফ প্রেশার ইন বয়েলিং পয়েন্ট। এবার আসি ইফেক্ট অফ ইম্পুরিটিস। যেকোনো ওষুধ দিলে সেটা কিন্তু কি হয় যে আমাদের বয়েলিং পয়েন্টটাকে সেটাকে বাড়িয়ে দেয়। এইজন্য আমরা বিভিন্ন রান্নার সময় যে খাবার গরম করি বা খাবার যখন তৈরি করি তখন কি হয় ওটাতে জলে নুন দিয়ে দিই। নুন দিলে কি হয় ওটার তাপমাত্রা বেড়ে যায়, স্ফুটনাঙ্ক বেড়ে যাবে, তাপমাত্রা বেড়ে যাবে এবং ওই যে খাবারটা সেটা কিন্তু ভালো সেদ্ধ হবে। তাহলে এটা হচ্ছে আমাদের বয়েলিং পয়েন্ট এবং তাদের কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস। এবার আসি অন্যতম একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট যেটা এই যে পদার্থের চেঞ্জ, সেই চেঞ্জের সাথেই কিন্তু সম্পর্কিত। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে লেটেন্ট হিট। আমরা দেখবে অনেক সময় কোথাও না কোথাও বইতে পড়েছি বা বলতে শোনা যায় যে সাধারণ মানে 0 ডিগ্রি উষ্ণতার জলের চেয়ে 0 ডিগ্রি উষ্ণতার বরফ নাকি বেশি ঠান্ডা বা ১০০ ডিগ্রি তাপমাত্রার জলের চেয়ে ১০০ ডিগ্রি তাপমাত্রার জলীয় বাষ্প সেটা কিন্তু বেশি গরম এবং ওটাতে কিন্তু আমাদের হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কেন এই সমস্ত কথাগুলো বলি? আজকের সেইটার পেছনের যে কারণ সেটা কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করব। ঠিক। এবার এটার পেছনে কারণ কি না তার পেছনে কারণ যে মহাশয় সেই মহাশয়ের নাম হচ্ছে লেটেন্ট হিট বা লিন্ড। এই বাবুকে কিন্তু সবসময় পাওয়া যায় না। এনাকে কখন পাওয়া যায়? যখন আমরা এই কোনো একটা পদার্থের অবস্থা পরিবর্তন করব, তখন কিন্তু আমরা এনাকে দেখতে পাই। কিভাবে? না ধরো I have a ice cube. এবার এই আইস কিউবটাকে আমি মেল্ট করে ওয়াটারে কনভার্ট করার চেষ্টা করব। তখন এই লিনতাপ মহাশয় এসে পড়ে উপস্থিত হন। কিভাবে? ধরো এটা আছে আমার
0°C তাপমাত্রার বরফ আছে। এবার এ যখন গলতে শুরু করবে, তাপমাত্রা তো চেঞ্জ হচ্ছে না। তাপমাত্রা কিন্তু কোনরকম চেঞ্জ হবে না। অথচ আমার অবস্থার পরিবর্তন হয়ে যাবে। এটাই হচ্ছে যে ব্যাপার। এবার একটা জিনিস আমরা কি জানি? যে এই যে বরফ আছে, বরফের মলিকিউল গুলো কিন্তু ক্লোজলি প্যাকড। হুম? তাহলে একে আমাকে তরলে পরিণত করতে গেলে এর মধ্যে যে অণুগুলোর মধ্যে যে ভাঙন শুরু করতে হবে বা অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল, সে আকর্ষণ বলটা কমাতে হবে। আকর্ষণ বল তখনই কমবে যখন এদের মধ্যে আমি শক্তি পাবো। এরা যখন শক্তি পাবে তবেই তো এরা আকর্ষণ বলটা কাটিয়ে ওঠার চেষ্টা করবে। তাহলে এখানে দেখো কি হচ্ছে যে এই যে এদের মধ্যে যে আন্তরাণবিক আকর্ষণ বল, এটাকে কাটিয়ে এর মধ্যে যেটুকু মোবিলিটি আনা দরকার, সেইটুকু মোবিলিটি আনতে গেলে যেটুকু তাপ দরকার, সেটাই হচ্ছে আমাদের লিনতাপ। মানে আমার এ কঠিন অবস্থায় ছিল। একে আমি তরলে পরিণত করব। এবার এই তরলে পরিণত করতে গেলে আমার সামান্য একটু তাপ, আর আমরা কি জানি যে, যেকোনো অ্যাটম বা যেকোনো মলিকিউলের মোবিলিটি বাড়াতে গেলে তাপমাত্রাই দরকার। তাপ দরকার। তাপমাত্রা নয়, তাপ দরকার। সেই তাপটা আমাকে বাইরে থেকে দিতে হবে। সেই যেটুকু তাপ প্রয়োগ করলে এই তরলে এই কঠিনের বরফের যে অ্যাটম গুলো আছে, যে মলিকিউল গুলো আছে, সেই মলিকিউল গুলো মোবিলিটি পেয়ে যাবে এবং তারা পরস্পরের যে আকর্ষণ বলটা, সেই আকর্ষণ বলটা একটু ছেড়ে বেরিয়ে আসবে। সেটাই হচ্ছে আমাদের লিনতাপ। Latent is that heat required to change the physical state of one term of a substance. এবার এখানে টেকনিক্যাল টার্ম কিছু আছে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে এটাই। যে আমাদের এর যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাকে ব্রেক করতে হবে। স্ট্রাকচারটা কিভাবে ব্রেক করব? না বাই প্রোভাইডিং দেম দ্য এনার্জি। সেই এনার্জিটাকে আমরা কি বলছি? লিনতাপ। এবার এখানে লিনতাপের ডেফিনিশন কি বলছে? না ওই যে লিনতাপ কাকে বলবো? যে আমরা যেকোনো কঠিন পদার্থের ১ গ্রাম কঠিন পদার্থ নিলে যেটুকু পরিমাণ তাপ প্রয়োগ করলে আমরা ওটাকে উম সাত স্টেটটাকে চেঞ্জ করতে পারবো। সেটা হচ্ছে আমাদের লিনতাপ। উইথআউট চেঞ্জিং ইটস টেম্পারেচার, টেম্পারেচার কোনো চেঞ্জ হবে না। ইট ইস অ্যাবসর্বড অর রিলিজড ডিউরিং চেঞ্জ অফ স্টেট। এটা হলে গৃহীত হতে পারে, আবার হলে বর্জন হতে পারে। সেটাই হচ্ছে যে এর লিনতাপের ব্যাপার। যে যখন আমরা কঠিন থেকে তরলে পরিণত করব, এর এনার্জি দরকার, তাহলে একে এনার্জি দিতে হবে। একে যখন আমার তরল থেকে কঠিনে করতে হবে, তখন এর এনার্জি কমাতে হবে, এনার্জি আমি এখান থেকে শোষণ করে নেব। তাহলে এটাই গেল হচ্ছে আমাদের লেটেন্ট হিট এর সাধারণ একটা আ ধারণা। আ এবার এই যে লেটেন্ট হিট ২ রকমের হয়। একটা হচ্ছে গলনের লিনতাপ, মানে যখন আমরা কঠিন থেকে তরলে যাব, কঠিন থেকে তরল। আর লেটেন্ট হিট অফ ভেপারাইজেশন, যখন আমরা তরল থেকে গ্যাসে যাব। এবার এটা ভাইসা ভার্সা, মানে গ্যাস থেকে তরল হতে পারে, কঠিন থেকে তরল হতে পারে, আবার তরল থেকে কঠিন হতে পারে। যখন কঠিন থেকে তরলে যাব তখন আমাকে বাইরের থেকে তাপ দিতে হবে। আবার তরল থেকে কঠিনে গেলে আমাকে ওই বস্তু থেকে তাপ নিয়ে নিতে হবে। একই ব্যাপার। যখন আমরা তরল থেকে গ্যাসে যাব তখন একে তাপ দিতে হবে। যখন আমরা গ্যাস থেকে তরলে আসবো তখন এর থেকে তাপ নিয়ে নিতে হবে। এবার এই যে লেটেন্ট হিট অফ ফিউশন আমার বরফের ক্ষেত্রে কত? ৮০ ক্যালোরি পার গ্রাম। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে ১ গ্রাম বরফকে জলে করতে গেলে ৮০ ক্যালোরি তাপ দিতে হবে, বা ১ গ্রাম জলকে বরফে পরিণত করতে গেলে ৮০ ক্যালোরি তাপ শোষণ করতে হবে। আর বাষ্পীভবনলীন তাপ, জলের বাষ্পীভবনলীন তাপ কত? না 537 ক্যালোরি পার গ্রাম। এটার অর্থ কি? না ১ গ্রাম জলকে বাষ্পে পরিণত করতে গেলে 537 ক্যালোরি আ উম এনার্জি দিতে হবে, বা ১ গ্রাম বাষ্পকে জলে পরিণত করতে গেলে 537 গ্রাম ক্যালোরি, এই 537 ক্যালোরি শোষণ করতে হবে। ঠিক? এক্সাম্পল বলিয়ে দিলাম। আইস অ্যাবসর্ব, ওয়াটার অ্যাবসর্বস ল্যাটেন্ট হিট, এটা বলে দিলাম। এবার আসি লেটেন্ট হিটের কিছু আ প্র্যাকটিক্যাল এক্সাম্পল কি, কি? না ১ম হচ্ছে, যেটা ১ম এ হয়তো বললাম যে, কি হয় যে ১০০ ডিগ্রি জল অপেক্ষা ১০০ ডিগ্রি জলীয় বাষ্প বেশি ক্ষতিকর। ১০০ ডিগ্রি সেলসিয়াস জলের
যে ১০০°C বাষ্প বেশি ক্ষতিকর। এর কারণ কি? কারণ এই যে বাষ্পে কি হয়? 537 ক্যালোরি বেশি তাপ থাকে। এবারে বেশি তাপে অতিরিক্ত তাপ থাকলে বেশি হিট হবে। মানে বেশি তাপ আছে। এই তাপ তাইলে আমাদের শরীরে বেশি ক্ষতি করবে। বা ভাইসা ভার্সা যে আমাদের 0°C তাপমাত্রার জলের চেয়ে কিন্তু 0°C তাপমাত্রায় বরফ বেশি ঠান্ডা অনুভূত হয়। কারণ হচ্ছে ওখানে কি হয় যে বরফে ওই যে ৮০ ক্যালোরি এক্সট্রা তাপটা যেটা জলের মধ্যে আছে ওটা কিন্তু বরফের মধ্যে থাকে না। তার জন্য ওটাকে বেশি ঠান্ডা মনে হয়। তাহলে এটা গেল আমাদের লেটেন্ট হিট সম্পর্কে একটা সাধারণ আইডিয়া। এবার আসি ইভাপোরেশন বা বাষ্পীভবন। এই জিনিসটা কি? না আমরা এই যখন স্ফুটনাঙ্ক পড়লাম, তখন আমরা একটা জিনিস দেখলাম যে একটা নির্দিষ্ট তাপমাত্রাতে কি হয়? যে তরল বাষ্পে পরিণত হয়। কিন্তু এটা সবসময় একটা অন্য ধরনের আরেকটা ফেনোমেনা হয়। যখন তরলের উপরিতল থেকে কি হয়? তরলের উপরিতল থেকে আমাদের বাষ্প হতে শুরু করে এবং সেটা হয় কখন? না সেটা হয় নরমাল টেম্পারেচার। যেকোনো টেম্পারেচার সাধারণ তাপমাত্রাতে কি হয়? যে তরলের উপরিতল থেকে যে বাষ্প হওয়ার ঘটনা সেটাই হচ্ছে বাষ্পায়ন বা ইভাপোরেশন। এই যে তরলের উপরিতল থেকে যখন আমাদের বাষ্প হতে শুরু করবে এবং যেটা হবে নরমাল টেম্পারেচারে সেটাই হচ্ছে বাষ্পীভবন। এটা কি ঘটনা? এটা হচ্ছে ইট ক্যান occur at all temperatures আর ইট ইস এ সারফেস ফেনোমেনন। যে এটা হচ্ছে আমাদের তরলের যে উপরিতল, সেই উপরিতল থেকেই কিন্তু এই বাষ্পটা নির্গত হয়। হুম। এবার এই যে বাষ্পীভবন এটা কি বিষয়ের উপর নির্ভরশীল? ১ম হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স আন্তরাণবিক আকর্ষণ বল। যত একটা তরলের মধ্যে থাকা অণুগুলো তারা পরস্পরকে শক্তভাবে ধরে থাকবে, তখন ওরা কি ওই বলটা ছেড়ে সহজে বেরিয়ে আসতে চাইবে? তাহলে যত ইন্টারমলিকুলার ফোর্স IF যত বাড়বে, ইভাপোরেশন তত কমবে। আর IF যত কমবে, ইভাপোরেশন তত বাড়বে। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক? এদের মধ্যে হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। এবার টেম্পারেচার, তাপমাত্রা। তাপমাত্রা কি হবে? না যত টেম্পারেচার বাড়বে, ইভাপোরেশন রেট তত বাড়বে। টেম্পারেচার বাড়া মানে কি? টেম্পারেচার বাড়া মানে তাদের মধ্যে কাইনেটিক এনার্জি বাড়া। কাইনেটিক এনার্জি বাড়া মানে কি? ওদের মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা আছে, সেই আন্তঃআণবিক আকর্ষণ বলটা কাটিয়ে ওরা বেরিয়ে আসতে চাইবে। তাহলে তাপমাত্রা বাড়লে ইভাপোরেশন বাড়বে। সারফেস এরিয়া, পৃষ্ঠতলের ক্ষেত্রফল। সারফেস এরিয়া যত বাড়বে, ইভাপোরেশন রেট তত বাড়বে। কিরকম? ধরো একটা এটার বাস্তব উদাহরণ হচ্ছে, অনেক সময় আমরা কি করি যে কাপে যখন গরম চা কেউ নিয়ে আসেন এবং গরম চা যদি আমরা খেতে যাই, যারা ধরো গরম চা খেতে পারেন না, তারা কি করেন? ওই কাপ থেকে চাটাকে একটা প্লেটে ঢেলে নেন। এটা কেন করেন? যেহেতু প্লেটে যখনই আমি ঢেলে নিলাম, তখন কি হলো? ওর সারফেস এরিয়াটা বেড়ে গেল। এবারে সারফেস এরিয়া বেড়ে যাওয়া মানে কি? এর ইভাপোরেশন রেটটা বেশি হয়ে যাবে। এবার ইভাপোরেশন রেট বেশি হলেই আমাদের ওই চাটা কিন্তু দ্রুত ঠান্ডা হবে। এবারে কিভাবে ঠান্ডা হবে? ওটা পরবর্তী স্লাইডে আসছি। ওটা এক্সপ্লেনেশন আছে আমার কাছে। দেন লার্জার সারফেস এরিয়া ইনক্রিজেস ইভাপোরেশন। এবার হিউমিডিটি। হাই হিউমিডিটি ডিক্রিজ ইভাপোরেশন। হিউমিডিটি যত বাড়বে, ইভাপোরেশন রেট তত কমবে। এই কারণে মানে আমরা যে জায়গাটাতে যত বেশি সমুদ্রের কাছাকাছি, সেই জায়গার মানুষজনের মধ্যে কিন্তু গরম মানে ওখানে কি বেশি গরম লাগে। তার কারণ হচ্ছে আমাদের যে শরীরে ঘাম কেন নির্গত হয়? সেই শরীরে ঘাম নির্গমনের মাধ্যমে কি আমাদের যে বডি টেম্পারেচার, সেই বডি টেম্পারেচারটা কি করে? না রিলিজ করতে বা কমাতে সাহায্য করে। এবার যদি আমরা আমার বাইরে, আমার এরিয়াতে বা আমার পরিবেশে যদি প্রচুর পরিমাণে আগের থেকে বাষ্প হয়েই থাকে,
সে কি চাইবে যে আরো বেশি করে বাষ্প আমার ইয়েতে আসুক? আমার আমার সাথে যুক্ত হোক? সে চাইবে না। তাহলে ওই কারণে এটা ঠিক মানে ওই কারণে বলা হচ্ছে যে যত যে জায়গার হিউমিডিটি যত বেশি সেই জায়গায় মানুষজন গরম যে তাদের ক্ষেত্রে গরম বেশি লাগে। তার কারণ হচ্ছে ওই যে শরীর থেকে যে বাষ্পটা সেই বাষ্পটা নির্গমনের কিন্তু সুযোগ খুব কম পায়। তাহলে এটা গেল হিউমিডিটি। আবার উইন্ড স্পিড। গ্রেটার উইন্ড স্পিড ইনক্রিজেস ইভাপোরেশন। যত বেশি বাতাসের আ গতি বাড়বে তত কিন্তু আমাদের ইভাপোরেশন রেট তত বাড়বে। কারণ, কারণ কি? ধরো এখানে কতগুলো বাষ্প এসে জমা হলো। হাওয়া এসে এই বাষ্পগুলোকে উড়িয়ে নিয়ে পালিয়ে গেল। তখন আবার নতুন বাষ্পের জন্য আবার জায়গা খালি হয়ে গেল। তখন আবার নতুন করে বাষ্প তৈরি হতে পারবে। তাহলে উইন্ড স্পিড যত বাড়বে তত ইভাপোরেশন রেট তত বাড়বে। তাহলে এটা হচ্ছে আমাদের ইভাপোরেশন। এর কি ফ্যাক্টর এর উপর ডিপেন্ডেন্ট। যেটা বললাম সেটাই। টেম্পারেচার বাড়লে আমাদের হাই ইভাপোরেশন রেট, টেম্পারেচার কমলে লো, সারফেস এরিয়া বাড়লে হাই, সারফেস এরিয়া কমলে লো, হিউমিডিটি বাড়লে হাই, হিউমিডিটি কমলে লো, উইন্ড স্পিড বাড়লে হাই, উইন্ড স্পিড কমলে লো। এটা আমি লিখে দিচ্ছি ইনক্রিজ, ডিক্রিজ, ইনক্রিজ, ডিক্রিজ, ইনক্রিজ, ডিক্রিজ। হিউমিডিটি অ্যাকচুয়ালি। উইন্ড স্পিড ইনক্রিজ, ডিক্রিজ। তাহলে উইন্ড স্পিড যত বাড়বে আমাদের ইভাপোরেশন রেট তত বাড়বে। এবার এভরিডে ইউজেস অফ ইভাপোরেশন। দৈনন্দিন জীবনে ইভাপোরেশন আমাদের কোথায় গুরুত্ব আছে। প্রথম কথা, এটা জানি যে ইভাপোরেশন কজেস কুলিং। কিভাবে কুল করে? না, এটা একটা সারফেস আছে, ওয়াটারের সারফেস আছে। ঠিক? এটা একটা ওয়াটারের সারফেস আছে। এবার এই ওয়াটারের সারফেস থেকে একটা করে আমার কি হচ্ছে যে ওয়াটার ভেপার নির্গত হচ্ছে। এবার একটা জিনিস ভেবে দেখো, এরা ওয়াটার হিসেবে ছিল, সেখান থেকে এরা যখন ভেপার হিসাবে উপরে উঠে আসবে, তখন এদেরকে তো নিশ্চয়ই কিছু না কিছু এনার্জি দরকার। না হলে এরা তরল থেকে গ্যাসে যাবে কেন? সেই যে তরল থেকে গ্যাসে যাওয়ার জন্য যেটুকু এনার্জি দরকার, সেটুকু এনার্জি এরা কোথা থেকে কালেক্ট করবে? না এই জল থেকে কালেক্ট করবে। তাহলে আস্তে যখন এরা এই জায়গার থেকে যখন ওই এনার্জিটা কালেক্ট করছে, তখন এটার অবশ্যই টেম্পারেচার ধীরে কমবে, এই জলটার। এটাই হচ্ছে কারণ যে ইভাপোরেশন কি হয়? কুলিং কে আ তৈরি করে। মানে ইভাপোরেশন ক্রিয়েটস কুলিং। যত বেশি ইভাপোরেশন হবে তত কিন্তু দ্রুত ওই জায়গাটা ঠান্ডা হয়ে যাবে। এটার এক্সাম্পল কি? না আর্থেন পট বা আমরা যেটা বলি মাটির কলসি। মাটির কলসিতে কি হয়? প্রচুর পোরস থাকে বা সূক্ষ্ম ছিদ্র থাকে। সেই ছিদ্রের মধ্যে দিয়ে কি হয়? প্রচুর পরিমাণে জল ইভাপোরেশন এর সুযোগ পায়। এবার ইভাপোরেশন এর সুযোগ পেলে কি হবে? যেটুকু পরিমাণ এনার্জি বা লিনতাপ দরকার ছিল, সেটুকু পরিমাণ ও কোথা থেকে নেবে? ওই কলসি এবং আশেপাশের মাটির কলসির আশেপাশ থেকে নেবে। তাহলে অটোমেটিক্যালি কি হবে? আর ধীরে ওই জায়গাটা ঠান্ডা হয়ে যাবে। নেক্সট, ওয়েট ক্লোথেস ড্রাই ফাস্টার ইন ড্রাই ওয়েদার দ্যান ইন রেইনি ওয়েদার। রেইনি ওয়েদারে কি থাকে? রেইনি ওয়েদারে প্রচুর হিউমিডিটি থাকে। আর একটু আগে আমরা বললাম যত বেশি হিউমিডিটি থাকবে তত বাষ্পায়ন রেট তত কম হবে। আর হিউমিডিটি যত কম থাকবে বাষ্পায়ন রেট তত বেশি হবে। শীতকালে যেহেতু হিউমিডিটি কম, বাষ্পায়ন রেট বেশি, তাহলে কি হয়? এই যে জামাকাপড়গুলো আমরা মেলে রেখেছি এখান থেকে খুব সহজেই আমাদের ইভাপোরেশন হয়ে যায় এবং জামাকাপড়গুলো দ্রুত শুকিয়ে যায়। থার্ড, সোয়েটিং কুলস দ্য বডি বিকজ সোয়েট evaporates from the skin. সোয়েটিং যখন হবে শরীর থেকে ঘাম বেরোবে, এই ঘামটা যখন বাষ্পে পরিণত হবে তখন কি হবে? ওর যে ওই ঘামটা নির্গত করার জন্য যেটুকু পরিমাণ লিনতাপের দরকার হবে সেটুকু পরিমাণ লিনতাপ কি হবে? ওর যে শরীর থেকে নেবে, শরীর থেকে বার করবে, তাহলে অটোমেটিক্যালি কি হবে? আমাদের শরীরটা কুল বা ঠান্ডা হয়ে যাবে। তাহলে এটা গেল আমাদের যে ইভাপোরেশন এর প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে কিছু গুরুত্ব বা উদাহরণ। এবার আসি বয়েলিং। বয়েলিংটা কি? বয়েলিংটা হচ্ছে এখানে আমাদের তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার ঘটনা। কিন্তু এটা কি হয়? এখানে কিন্তু অত্যন্ত দ্রুততার সঙ্গে এই ঘটনাটা ঘটতে থাকে। এবং এটা কি হয়? যে এই যে পুরো যে বডিটা আছে, এই থ্রু আউট দ্য বডি কিন্তু এরা
বাষ্পটা নির্গত হতে শুরু করে। এমন নয় যে ১ম এ উপরটা যাবে, উপরের থেকে ১ম এ উপর থেকে গেলাম, তারপরে আবার নিচ থেকে ধীরে, ধীরে নামছি এরকম ব্যাপার নয়। সম্পূর্ণ পদার্থটা থেকে সম্পূর্ণ তরল পদার্থ থেকে কিন্তু বাষ্প ঘটে। এটাই হচ্ছে আমাদের বয়েলিং। এবং এই যে বয়েলিং এটা কিন্তু ঘটে একটা নির্দিষ্ট টেম্পারেচারে। যেমন জলের বয়েলিং পয়েন্ট কত? 100 ডিগ্রি সেলসিয়াস। পিওর জল অবশ্যই। পিওর ওয়াটারের এটা পিওর লিখতে হবে। পিওর ওয়াটারের বয়েলিং পয়েন্ট কত? ১০০ ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই যে পিওর ওয়াটার সে কিন্তু ১০০ ডিগ্রি সেলসিয়াসেই ফুটে বাষ্পে পরিণত হবে। আর এটা এটা আরেকটা ঘটনা যেটা মানে স্ফুটনাঙ্ক পড়ার সময় যেটা বললাম যে, "ডিউরিং বয়েলিং টেম্পারেচার রিমেইনস কনস্ট্যান্ট আনটিল দ্য হোল লিকুইড চেঞ্জেস ইন্টু ভেপার।" ততক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ আ তরলটা গলে এই সরি ফুটে বাষ্পে পরিণত হয়, ততক্ষণ পর্যন্ত কি হয়? টেম্পারেচারটা ফিক্সড থাকে। তাহলে এটা গেল স্ফুটন। এবার আমাদেরকে যদি জিজ্ঞেস করে যে বাষ্পায়ন এবং স্ফুটনের মধ্যে কি পার্থক্য? সেটা এক দুটো কথা বলে রাখা ভালো। যে বাষ্পায়ন হচ্ছে কি? একটা সারফেস ফেনোমেনন যে তরলের উপরের ভাগ থেকে হয়, স্ফুটন হয় তরলের সমগ্র তল থেকে। বাষ্পায়ন হবে অতি ধীরে, ধীরে আর স্ফুটন হবে অত্যন্ত দ্রুত এবং বাষ্পায়ন যেকোনো টেম্পারেচারে হতে পারে কিন্তু স্ফুটন হতে হবে একটা নির্দিষ্ট স্পেসিফিক টেম্পারেচারে। ঠিক? তাহলে এই গেল বাষ্পায়ন এবং স্ফুটনের মধ্যে ছোট্ট একটা পার্থক্য। এবার আসি ভেপার প্রেশার বা বাষ্প চাপ। বাষ্পচাপ জিনিসটা কি? না, যখন হচ্ছে আমাদের একটা লিকুইড থেকে বাষ্প নির্গত হতে শুরু করে, একটা সময় পরে কি হয় যে এই যখন ধরো এই পাত্রটা আমি একটা পাত্র নিয়েছি। একটা উদাহরণের সাহায্যে বোঝালে জিনিসটা ভালো হবে। এই যে পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে কি আছে আমি এটাকে লক করে দিয়েছি এবং এখান থেকে ধীরে, ধীরে কি হচ্ছে বাষ্পায়ন হচ্ছে। এবার একটা সময় পরে কি হবে যে আ যতগুলো বাষ্প এখান থেকে নির্গত হচ্ছে, ততগুলো বাষ্প আবার এই জলের সাথে মিশছে। মানে ব্যাপারটা হচ্ছে যে এখানে শুধুমাত্র যে বাষ্পায়ন তা নয়, বাষ্পায়ন এবং কনডেনসেশন মানে ঘনীভবন দুটো একসাথে ঘটছে। সাইমালটেনিয়াস ঘটছে। তাহলে এবার একটা সময় পরে কি হয় যে যতগুলো বাষ্পায়ন মানে যতগুলো বাষ্পীভূত হবে, যতগুলো মলিকিউল ততগুলো মলিকিউল কিন্তু কনডেনসেশনই হবে। তাহলে এই যে ইকুইলিব্রিয়াম পজিশন, এই ইকুইলিব্রিয়াম এর পজিশনে কি হয়? এই যে ভেপার, সে ভেপার একটা কিন্তু চাপ বা প্রেশার ক্রিয়েট করে। সেটাকে আমরা বলছি ভেপার প্রেশার। তাহলে কি বলছি? দ্য প্রেশার এক্সার্টেড বাই দ্য ভেপার অফ এ লিকুইড ইন ইকুইলিব্রিয়াম উইথ দ্য লিকুইড অ্যাট এ গিভেন টেম্পারেচার ইজ কল্ড ভেপার প্রেশার। ওই বাষ্পটা ওই টেম্পারেচারে নির্দিষ্ট টেম্পারেচারে যতটা পরিমাণ চাপ প্রয়োগ করছে সেটাকে আমরা বলছি ভেপার প্রেশার। এবার এটা কি, কি বিষয়ের উপর নির্ভর করে? এটা নির্ভর করে হচ্ছে তোমার নেচার অফ দ্য লিকুইড অ্যান্ড টেম্পারেচার। টেম্পারেচার যত বাড়বে ভেপার তত বাড়বে এবং নেচার অফ দ্য লিকুইড অলসো ইট অলসো ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য লিকুইড। হায়ার টেম্পারেচার ইনক্রিজেস দ্য ভেপার প্রেশার বললাম লিকুইডস উইথ উইক ইন্টারমলিকুলার ফোর্সেস অফ হায়ার ভেপার প্রেশার। যদি তোমার ধরো উইক ইন্টারমলিকুলার ফোর্স হয় তাহলে কি হবে? বেশি সংখ্যক অণু ভেপারে পরিণত হবে এবং বেশি সংখ্যক অণু ভেপারে পরিণত হতে গেলে কিন্তু ভেপার প্রেশারও ধীরে, ধীরে বাড়তে থাকবে। তাহলে এটা গেল আমাদের ভেপার প্রেশারের ছোট্ট একটা কনসেপ্ট। চলো আজকের লেকচার এখানেই শেষ। ছোট্ট করে একটা তাহলে রিক্যাপ করে নিই। ১ম এ আমরা কি পড়লাম? যে ম্যাটার কি সেই সম্পর্কে। তারপরে আমরা পড়লাম যে ম্যাটারের প্রধানত ৩ টে অবস্থা কঠিন, তরল এবং গ্যাসীয় এবং এদের মধ্যে তুলনামূলক আলোচনা করলাম এবং কেন কঠিন বা তরল কেন তরল সেটা সম্পর্কে আলোচনা করলাম। এদের মধ্যে তুলনামূলক আলোচনা হলো। তারপরে কি করলাম আমরা? তারপরে আমরা জানলাম যে আরো ২ টো অবস্থা হচ্ছে প্লাজমা এবং বোস-আইনস্টাইন কনডেনসেট। যেখানে প্লাজমা হচ্ছে হাই টেম্পারেচার এ তৈরি হয় আর বোস-আইনস্টাইন কনডেনসেট তৈরি হয় ভেরি লো টেম্পারেচার এ। তারপরে আমরা চেঞ্জ ইন স্টেট যেখানে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয় আবার কিছু, কিছু লোকজন জাম্প করে কঠিন থেকে গ্যাসে চলে আসে। তারপর মেল্টিং পয়েন্ট সম্পর্কে জানলাম, গলনাঙ্ক সম্পর্কে জানলাম। তারপর জানলাম বয়েলিং পয়েন্ট স্ফুটনাঙ্ক সম্পর্কে। আ ও আচ্ছা তারপরে জানলাম লেটেন্ট হিট সম্পর্কে। তারপরে জানলাম ইভাপোরেশন সম্পর্কে। তারপরে জানলাম ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইভাপোরেশন, ইভাপোরেশন কোন, কোন বিষয়ের উপর নির্ভর করে সেগুলো সম্পর্কে জানলাম। তারপরে জানলাম ইভাপোরেশন এর দৈনন্দিন জীবনে আমাদের প্রভাব। তারপরে জানলাম বয়েলিং, বয়েলিং এর পরে ভেপার প্রেশার। তাহলে এটাই হলো আজকের ক্লাসের জিস্ট বা সামারি এবং আজকের ক্লাস। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং
যদি তোমাদের কোনো কোয়েরিজ থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। আর যাদের আ এই পিডিএফ মানে এই তোমার হচ্ছে অ্যানোটেড পিডিএফ বা যদি কোনো আলাদা অন্য কোনো যোগাযোগ করার দরকার হয় তখন কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো। আমি এই চ্যানেলের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেব। তাহলে আজকের জন্য ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।